আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মহাকর্ষ বল এই টপিকটিকে পড়ব। তো আমরা মেইনলি এই ভিডিওতে কি করব, সূত্র শিখব এবং সূত্রের একটা দুটা ম্যাথ করব আর কনসেপ্টটাও বুঝবো। দেখো এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না, এটা খুবই সহজ জিনিস। তোমরা কি করবা, সূত্র মুখস্থ করবা এবং ওই সূত্র অনুযায়ী হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবা। আর হচ্ছে তোমাদের একটু কনসেপ্টটা জানা লাগবে, এখানের কনসেপ্ট একবারে অল্প এবং একবারে সহজ। তো চলো আমরা শুরু করি। তো দেখো আমরা কিন্তু জানি যে বল কি, আমরা তো সবাই জানি বল হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসটা ত্বরণ সৃষ্টি করে, এটা তো আমরা সবাই জানি। এখন দেখো এই বলকে আমরা কিভাবে পরিমাপ করি, এটাও তোমরা জানো যে বলকে আমরা পরিমাপ করি যে কোনো বস্তুর ভরকে যদি আমরা তার ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমরা বল পাই। তো আমরা বল কি এবং বলকে কিভাবে পরিমাপ করতে হয় এই দুইটা জিনিসই জানি, কিন্তু তোমরা এখনো পর্যন্ত এই বলের কোনো উদাহরণ দেখোনি যেটা আসলে বাস্তবিক পক্ষে আছে। তো আজকে আমরা সেই বলের একটি উদাহরণ দেখব, আর সেই বলের একটি উদাহরণের নামই হচ্ছে মহাকর্ষ বল, আর এটি হচ্ছে আজকে আমাদের পড়ার টপিক। তো এখন যদি মহাকর্ষ বল কি এই জিনিসটা বলতে চাই, দেখো মহাবিশ্বে যা কিছুর ভর আছে, যা কিছুর ভর আছে, ওই যে ভর আছে ওই ভরের জন্য একটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে। তো আমি কি বললাম, দেখো যাদের ভর আছে, ওই যে সকল বস্তুর ভর আছে ওই বস্তুগুলো তাদের ভরের জন্য আর একটা বস্তুকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বলটা, যেই বলটা শুধুমাত্র ভরের জন্য সৃষ্টি হয় সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো দেখো মহাকর্ষ বলের কারণ কি, এর কারণ হচ্ছে ভর, মানে যদি ভর থাকে সেখানেই মহাকর্ষ বল থাকবে। তো এখন এই মহাকর্ষ বল কি সেটা তো আমরা জানলাম, এখন এই মহাকর্ষ বল কিভাবে পরিমাপ করতে হয়, দেখো মহাকর্ষ বল কিভাবে পরিমাপ করতে হয় সেটাকে আমরা দেখব। দেখো তো আমরা কিন্তু বলেছি মহাকর্ষ বল হয় কিসের জন্য, ভরের জন্য। এখানে ধরো একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m1, আমরা একটা বস্তুকে একটা পয়েন্ট দ্বারা বোঝাচ্ছি। এখানে ধরো আরেকটা বস্তু আছে, তার ভর ধরো m2, এবং এদের মাঝখানে যে দূরত্ব, এই বস্তুর থেকে এই বস্তুর দূরত্ব, এদের মাঝখানে দূরত্ব হচ্ছে r। এখন দেখো এইখানে এই পয়েন্ট দ্বারা একটা বস্তুকে বোঝাইছি, এখানে এই পয়েন্ট দ্বারা আরেকটা বস্তুকে বোঝাইছি, এই বস্তুরও ভর আছে, এই বস্তুরও ভর আছে। এখন আমরা বলছি যে মহাবিশ্বে যারই ভর আছে তারই মহাকর্ষ বল আছে, যেহেতু এর ভর আছে এরও মহাকর্ষ বল আছে, এর ভর আছে এরও মহাকর্ষ বল আছে। তো এখন এরা যে এই m1 এবং m2 ভরের দুটা বস্তু যদি r দূরত্বে থাকে, এদের মধ্যে তো অবশ্যই মহাকর্ষ বল থাকবে। এই মহাকর্ষ বলকে যদি আমরা f নামে ডাকি তাহলে এই f এর মান কি হবে, f সমান হবে দেখো এই দুই ভরের গুণফল এবং এই দুই ভরের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের বর্গ, দেখছো এই m1 গুণ m2 কে ভাগ করছি এদের মাঝখানে দূরত্বের বর্গ দিয়ে, আর এখানে একটা ধ্রুবক বসবে g, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ধ্রুবক হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মান কোনোদিনও চেঞ্জ হয় না, এটা মহাবিশ্বের সকল জায়গার জন্য এর মান ফিক্সড। অর্থাৎ আমরা এই বলের মানকে পরিমাপ করা শিখে গেছি যে যদি একটা বস্তুর ভর m1 হয় আর একটা বস্তুর মান m2 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে তাদের মধ্যে কি পরিমাণ এই মহাকর্ষ বল কাজ করবে, সেই মহাকর্ষ বল কি পরিমাণ কাজ করবে সেটা হচ্ছে g ইন্টু m1 গুণ m2 ভাগ r স্কোয়ার। আর যেহেতু এটা বল সেহেতু এর একক অবশ্যই একক হচ্ছে নিউটন, ঠিক আছে? একক কি, একক হচ্ছে নিউটন। এখন দেখো এখন এই যে মহাকর্ষ বল, দেখবা তোমাদের বইতে এইখানে একটা এরকম অ্যারো দিয়ে আছে, এটা দ্বারা ভেক্টর বোঝায়, আর এখানে একটা আর এর উপরে একটা ক্যাপ লাগানো আছে। এইটা হচ্ছে এই আর ক্যাপ দ্বারা বোঝানো হয়েছে যে এই আর ক্যাপ দ্বারা অ্যাকচুয়ালি হচ্ছে দিক বোঝানো হয়। আর হচ্ছে একক ভেক্টর, এর মান হচ্ছে 1, এই আর এর মান হচ্ছে 1 এবং এই আর অ্যাকচুয়ালি দিক বোঝায়। ধরো এই m1 ভরের বস্তু এই m2 কে এই দিক বরাবর টানছে, ঠিক আছে? m1 ভরের বস্তু m2 কে এই দিক বরাবর টানছে, আর m2 ভরের বস্তু m1 কে এই দিক বরাবর টানছে, এবং দুইজনই f বল বা এই f এই একই বল দিয়ে দুইজন একজন আরেকজনকে টানছে, ঠিক আছে? m1 ভরের বস্তু m2 কে f বল দিয়ে এদিকে টানছে, আর m2 ভরের বস্তু m1 কে এই f বল দিয়ে এদিকে টানছে, অর্থাৎ সেম বল দিয়ে একজন আরেকজনকে নিজের দিকে আকর্ষণ করছে। আর এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ বল। এখন দেখো এখন একটা কথা আসে যে এই যে জি, এই জি যেহেতু একটা ধ্রুবক, মানে এর একটা নির্দিষ্ট মান থাকবে, এই নির্দিষ্ট মান হচ্ছে 6.67 গুণ 10⁻11। এখন এর একক কি, দেখো জি এর এককটা নর্মালি আসলে মনে রাখা অনেকটা কষ্টকর, এরপরে আমি বলি। দেখো আর
নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে এই জি এর একক। এখন এটা তোমাদের মনে রাখতে কষ্ট হতে পারে, কিন্তু এই যে সূত্র, এই সূত্র তোমাদের মনে রাখতে কোনোদিনও কষ্ট হবে না। এখন আমি তোমাদের শেখাবো, যদি কেউ এই সূত্র মনে রাখে তাহলে সেই সূত্র থেকে কিভাবে এই জি এর এককটা বের করবে। দেখো আমরা কি দেখছি, এফ সমান জি গুণ m1 গুণ m2 ভাগ আর স্কোয়ার। তাহলে জি সমান কী হয়, দেখো জি সমান এফ গুণ আর স্কোয়ার ভাগ m1 গুণ m2। এইটা কীভাবে লিখছি, এতটুকু জ্ঞান বুদ্ধি তো তোমাদের অবশ্যই হয়েছে, যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়ো। আমি করছি কি, এই আর স্কোয়ারকে এফের সাথে গুণ করছি, m1 গুণ m2কে নিচে আনছি, এটা আমি ধরে নিচ্ছি তোমরা পারো। তাহলে দেখো, এখন দেখো এই এফের একক কি, এফ বা ফোর্সের একক হচ্ছে নিউটন, লেখো নিউটন। এই আর হচ্ছে কিসের একক, আর কিন্তু এই দুটোর মধ্যে মাঝখানে দূরত্ব ছিল, তো দূরত্বের একক কি, মিটার, লেখো এই আর এর একক মিটার, যেহেতু আর এর উপর স্কোয়ার আছে লেখো মিটার স্কোয়ার। নিচে এমন হচ্ছে ভরের একক, এমন দ্বারা ভর বোঝায়, আর ভরের একক কি, কেজি। এই m2 দ্বারা ভর বোঝায়, ভরের একক কি, কেজি। তাহলে কি হচ্ছে দেখো, নিউটন মিটার স্কোয়ার কেজি, নিউটন মিটার স্কোয়ার ভাগ নিচে হচ্ছে কেজি স্কোয়ার। এই কেজি স্কোয়ারকে যদি তুমি উপরে আনো তাহলে হয়ে যাবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে জি এর এককটা বের করছি। তো এইটা গেলে হচ্ছে আমরা কিভাবে এই জি এর একক বের করব। আমরা কি বলেছি, মহাবিশ্বের যে কোনো বস্তু যার ভর আছে তার হচ্ছে মহাকর্ষ বল থাকবে। পৃথিবী তো মহাবিশ্বের একটা বস্তু, তো পৃথিবীর ভর আছে, তো পৃথিবীর মহাকর্ষ বল থাকবে না, অবশ্যই থাকবে। এখন পৃথিবীর মহাকর্ষ বলকে আমরা নতুন একটা নাম দিই। পৃথিবীর মহাকর্ষ বলকে আমরা আরেকটা নাম দিই, সেই নাম হচ্ছে মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল। দেখো এই মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল এরাও এই মহাকর্ষ বলই, কিন্তু এই ক্ষেত্রে ধরো দুইটা ভরযুক্ত বস্তুর মধ্যে হচ্ছে কি হয়, মহাকর্ষ বল থাকে। এখন ওই দুইটা ভরযুক্ত বস্তুর একটা যদি পৃথিবী নিজে হয়, এটা ধরো পৃথিবী, তখন সেই মহাকর্ষ বলকে আমরা মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল বলতে পারি। দেখো এটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে পৃথিবীর মহাকর্ষ বল হচ্ছে এই মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল। এই মধ্যাকর্ষণ বল বা অভিকর্ষ বল এরাও কিন্তু এই মহাকর্ষ বল, কিন্তু যেহেতু এরা পৃথিবীর মহাকর্ষ বল সেই হিসেবে এদের এই এক্সট্রা নাম দেওয়া হয়। এই এরা দুইজনই মহাকর্ষ বলই, ঠিক আছে। এখন দেখো এটা যদি পৃথিবী হয়, এই বড় একটা পৃথিবী, এই পৃথিবীর ভরকে আমরা বড় হাতের এম দ্বারা বোঝাই, এবং পৃথিবীর উপরস্থ এখানে আরেকটা বস্তু আছে, এর ভর হচ্ছে ছোট হাতের এম। তাইলে দেখো এই ক্ষেত্রে যে মহাকর্ষ বল হবে সেই মহাকর্ষ বলের নাম কি, মান কত। দেখো মহাকর্ষ বলকে এফ দ্বারা বোঝাচ্ছি, তো দেখো জি, দেখো যেহেতু এই দুটার মধ্যে আমরা এই পৃথিবী এবং পৃথিবীর উপরস্থ যে কোনো বস্তুর মধ্যবর্তী মহাকর্ষ বলকে হিসাব করব, সেই ক্ষেত্রে আমরা কি করছি, দেখো এখানে দুইটা ভরের গুণ করছি, তো এই ক্ষেত্রে এম, এই পৃথিবীর ভর এবং এই ভর, এই দুটাকে গুণ করব, এম গুণ এম ভাগ, এবার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো দেখো এখান থেকে পৃথিবীর কেন্দ্র ধরো এখানে, এইটুকের মাঝখানের দূরত্ব, ঠিক আছে। তো এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর এই ছোটো জিনিসটার ব্যাসার্ধ যদি ছোটো হাতের আর হয় তাহলে এইটুকু আর, তো এটা হচ্ছে আর যোগ আর তার উপর হোল স্কোয়ার, বুঝছো। এখন দেখো এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ সেই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার, আর এই যে পৃথিবীর উপরস্থ কোনো একটা বস্তু এর ব্যাসার্ধ ধরো বড় জোর 1 মিটার, ঠিক আছে। এই কোথায় 6370 কিলোমিটার আর কোথায় 1 মিটার, এর কাছে কি কিছু, এই 6370 কিলোমিটারের কাছে কি 1 মিটার, এর কাছে কি এর কোনো খানা আছে, এজন্য এরা বাদ দিয়ে দেবা, এখানে কোনো ভ্যালুই নেই, এটা বাদ দিয়ে দিবা। এ হচ্ছে নগণ্য, এর গোনার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে সূত্রটা হলো এফ সমান জি এম গুণ এম ভাগ আর স্কোয়ার। তাইলে এই সূত্রটা বুঝতে পারছো। আরেকটা জিনিস দেখো, যে এটা যদি কোনো একটা বস্তু হয়, আর এটা যদি কোনো একটা বস্তু হয়, এর ব্যাসার্ধ ধরো আর, তাইলে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কোনটুক হবে, আর ধরো এইটুক হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5, তাহলে এই দুই বস্তুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে, সেক্ষেত্রে এই দুই বস্তুর মধ্যবর্তী দূরত্ব হবে 5 যোগ আর,
এটা তোমাদের মাথায় রাখতে হবে। কেউ কিন্তু বলবা না যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটুকু। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্বের হিসাব সবসময় কেন্দ্র থেকে কেন্দ্রে করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে পৃথিবীর যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল কোন দিক বরাবর হবে। এটা যদি একটা পৃথিবী হয়, এর মহাকর্ষ বল অবশ্যই যদি বস্তুটা এখানে হয় এর কেন্দ্র বরাবর হবে, যদি বস্তুটা এখানে হয় এর মহাকর্ষ বল কেন্দ্র বরাবর হবে, যদি বস্তুটা এখানে হয় এর মহাকর্ষ বল কেন্দ্র বরাবর হবে। অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ বল, অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল যেটাই বলেন না কেন, সেই মধ্যাকর্ষণ বলের দিকটা হবে এই বস্তু যেখানে থাকবে ওইখান থেকে একবারে পৃথিবীর কেন্দ্র বরাবর হবে, ঠিক আছে। আর হচ্ছে যদি কোনো একটা বস্তু সুষম গোলাকার কোনো বস্তু হয়, আমরা ধরে নেই ওই বস্তু সমস্ত ভর তার যে কেন্দ্র আছে ওই কেন্দ্রে আছে। মানে কোনো এত বড় একটা বস্তুকে তুমি যে কোনো একটা, ধরো এই পুরো বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, ঠিক আছে। তুমি এই বস্তুটাকে ধরে নিতে পারো একটা পয়েন্ট, এর কেন্দ্রকে একটা পয়েন্ট হিসেবে ধরে নিতে পারো, এই পয়েন্টটার ওজন হচ্ছে 10 কেজি, ঠিক আছে। জাস্ট এর কেন্দ্র বিবেচনা করবা। পুরো যদি সুষম কোনো একটা বস্তু হয় সেই ক্ষেত্রে তা ধরে নেওয়া হয় যে তার কেন্দ্রে সকল ভর মানে কেন্দ্রীভূত আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা ধরে নিব যে পৃথিবীর কেন্দ্রে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, ওকে। এরপর দেখো, যদি পৃথিবীর উপরস্থ কোনো একটা বস্তু থাকে, ওই বস্তুটার উপর তো পৃথিবীর মহাকর্ষ বল কাজ করবে। আর পৃথিবীর মহাকর্ষ বল যেহেতু কাজ করবে, তো এই বস্তুটা একটা ত্বরণ অনুভব করবে। দেখো, যেহেতু এই বস্তু পৃথিবীর উপরে রয়েছে, মানে এই বস্তু একটা কি অনুভব করবে, মহাকর্ষ বল অনুভব করবে। যেহেতু মহাকর্ষ বল অনুভব করবে সেহেতু এই বস্তুটা একটা ত্বরণ অনুভব করবে। দেখো, যেখানে বল আছে সেখানেই ত্বরণ আছে, কারণ বল কি সৃষ্টি করে, ত্বরণ সৃষ্টি করে। তো এই বস্তুটা একটা ত্বরণ অনুভব করবে। ওই যে ত্বরণ, ওই ত্বরণকে আমরা এ না লিখে কি লিখে হচ্ছে জি, কারণ এটা কি, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। দেখো, অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ কিসের জন্য সৃষ্টি হয়, অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হয় অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ ত্বরণ কিসের জন্য সৃষ্টি হয়, অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বল কি, অভিকর্ষ বল কিন্তু আমি তোমাদেরকে শেখাইছি যে অভিকর্ষ বল একটা ওইটা মহাকর্ষ বলই, কিন্তু ওইটার ক্ষেত্রে ওই দুটা বস্তুর মধ্যে একটা আছে নিজের পৃথিবী, এই জন্য তাকে অভিকর্ষ বল বলা হয়। আর অভিকর্ষ বলের কারণে সৃষ্টি হয় অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। দেখো, তাইলে এইটা একটা বস্তু, এই বস্তুর উপর যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল বা মধ্যাকর্ষণ বল সেটা কাজ করবে, সেটার মান কি হবে, এফ সমান। দেখো, আমরা জানি না বল সমান কি, ভর গুণ ত্বরণ। তো এর ভর হচ্ছে এম, আর এর উপর যে ত্বরণ কাজ করছে সেটা হচ্ছে জি। তাহলে এফ সমান এম জি হলো না, এফ সমান এম জি। তো দেখো, আমরা এই সূত্র থেকে জানলাম এই পৃথিবী এবং এর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, সেই আকর্ষণ বলটা হচ্ছে এফ সমান জি ইন্টু এম গুণ এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আবার এই যে নিউটনের ওই যে দ্বিতীয় সূত্র থেকে জানলাম এফ সমান এম জি। তাহলে এই বল আর এই বল তো একই বল, কারণ এইটাও মহাকর্ষ বল, এইটাও মহাকর্ষ বল, ঠিক আছে। তো এই দুটা যদি মহাকর্ষ বল হয় তাহলে এই দুটা সমান, তাহলে জি এম ভাগ বড় হাতের আর স্কোয়ার সমান এম জি। এই এম কাটা, তাহলে জি সমান হচ্ছে জি এম ভাগ আর স্কোয়ার। এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এটা কোন ক্ষেত্রে কাটবে, যদি কোনো একটা বস্তু পৃথিবীর সারফেসের উপর থাকে। সেক্ষেত্রে এইটা তখনই সত্য যখন কোনো একটা বস্তু পৃথিবীর এই পৃষ্ঠের উপর থাকবে। এটা কিন্তু পৃথিবীর পৃষ্ঠের উপর হলে হবে না। আচ্ছা দেখো, যদি এরকম হয় এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের থেকে ধরো 1 কিলোমিটার উপরে আছে, সেই ক্ষেত্রে তোমরা এই সূত্র ইউজ করতে পারো। বাট যদি এরকম হয় বস্তুটা পৃথিবীর থেকে 100 কিলোমিটার উপরে আছে, সেই ক্ষেত্রে হবে না। এই জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনই, দাঁড়াও। দেখো, আমরা দুইটা সূত্র শিখছি। কি শিখছি, এফ সমান জি ইন্টু এম1 এম2 ভাগ আর স্কোয়ার, আর এই জি সমান জি এম ভাগ আর স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা সূত্র শিখছি। আমি তখন বড় হাতের আর দিছিলাম, এখন ছোট হাতের আর দিছি। এই আর দ্বারা বোঝায় দূরত্ব। কিভাবে দূরত্ব, দেখো, এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, এটা যদি পৃথিবী হয়, এখান থেকে এইখানে যদি কোনো একটা বস্তু থাকে, এই বস্তুটা এই পৃথিবীর জন্য, এই পৃথিবীর ভর হচ্ছে এম, এই বস্তুটা পৃথিবীর ভরের জন্য কি পরিমাণ বল অনুভব করবে, ধরো এর ভর হচ্ছে এম, এই বস্তুটা পৃথিবীর জন্য যে পরিমাণ বল অনুভব করবে সেটা হচ্ছে জি এম, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর গুণ এম ভাগ আর স্কোয়ার। এই আর হচ্ছে এইখান থেকে এর কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, ঠিক আছে।
এই আর হচ্ছে এই পর্যন্ত দূরত্ব। দেখো যদি তুমি পৃথিবীর এই আর এর মান জানো আর তুমি এইটুকের দূরত্ব জানো যে এইটুক ধরো হচ্ছে 100 কিলোমিটার, সেই ক্ষেত্রে তোমার এফ সমান জি এম ভাগ আর যোগ 100 তারপর হোল স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? দেখো আমি ধরে নিচ্ছি এই যে বস্তু, এই বস্তুটা অনেক ছোট, এই বস্তুটার এইটুক ধরো 1 মিটার টিটার, সেই হিসাবে আমি এফ সমান জি এম ভাগ আর যোগ 100 স্কোয়ার। দেখছো? আর জি এর সূত্র কি হবে? জি সমান দেখো জি সমান জি এম ভাগ এই আর যোগ 100 স্কোয়ার। বুঝছো? এই জি এর সূত্র হচ্ছে জি এম ভাগ আর স্কোয়ার। এই আর হচ্ছে তুমি এইখানে যদি হিসাব করো, এইখান থেকে যদি হিসাব করো, সেই হিসাবে হচ্ছে এইখান থেকে এই পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। যখন বস্তুটা সারফেসে থাকবে, এইখানে থাকবে, তখন হচ্ছে এই ব্যাসার্ধটা। বাট যখন এই বস্তুটা অনেক উপরে থাকবে, তখন কিন্তু এইখান থেকে ওই বস্তুটা যত উপরে থাকবে ততটুকুর দূরত্ব। দেখো আমি এখন একটা অঙ্ক করাই যে স্পেস স্টেশন পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উঁচুতে হলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান কত? আচ্ছা, এটা করানোর আগে আমি তোমাদেরকে একটা অঙ্ক করাই যে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণের মান কত। দেখো এটা যদি হয় পৃথিবী, এইখানে অভিকর্ষজ ত্বরণের মান কত, বা এর পৃষ্ঠে যে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কত। জি এর সূত্র কি? জি সমান জি এম ভাগ আর স্কোয়ার। এই ক্ষেত্রে যেহেতু আমরা পৃথিবীর পৃষ্ঠে করতেছি, সেই ক্ষেত্রে আর সমান হচ্ছে এই আর, অর্থাৎ এই পৃথিবীর ব্যাসার্ধ। তো জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.67 গুণ 10⁻11। এম হচ্ছে পৃথিবীর ভর, এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 5.98 গুণ 10⁻24 ভাগ আর এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6370 কিলোমিটার। এটাকে যদি মিটারে নাও তাহলে হচ্ছে 10⁻3 এর উপর স্কোয়ার। এইটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান। এটা দেখবা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেখবা 9.8 মিটার পার সেকেন্ড আসবে। এখন কোশ্চেন হচ্ছে এখানে যে স্পেস স্টেশন পৃথিবীর পৃষ্ঠ থেকে এটা কিন্তু আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান বের করছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে যদি হয়, তাহলে এই 100 কিলোমিটার উপরে অভিকর্ষজ ত্বরণের মান কত, এটা হচ্ছে আমাদের এখন বের করতে হবে। কীভাবে বের করবো? দেখো জি এর সূত্র কি? জি সমান জি এম ভাগ আর স্কোয়ার। সব সময় সূত্র তো একই, তাই না? তো এইবার দেখো, এবার জি এম, এই এম হচ্ছে এই পৃথিবীর ভর, আর হচ্ছে এবার এই আর তো হবে, এইটুক তো হবেই, যোগ 100 এর পর স্কোয়ার। তাহলে কত হবে? দেখো 6.67 গুণ 10⁻11 গুণ এম হচ্ছে 5.98 গুণ 10⁻24 ভাগ আর হচ্ছে 6370 গুণ 10⁻3 যোগ 100 গুণ 10⁻3 এবার এর উপর স্কোয়ার। বুঝছো কি করছি? এই 100 তো কিলোমিটার ছিল, তাই না? এই নিচে কিন্তু আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই 100 হচ্ছে এইটুকের উচ্চতা। কারণ স্পেস স্টেশন পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতা, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে। তাহলে এইখানে অভিকর্ষজ ত্বরণের মান কত? অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে জি ইকুয়াল টু জি এম ভাগ আর স্কোয়ার। ঠিক আছে? তো জি এম তুমি বসাও, জি এম এর মান বসাও, এই আর হচ্ছে এতখানিক হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যোগ হচ্ছে এই 100। তো 100 লিখো। তো 6370 গুণ 10⁻3 যোগ আর হচ্ছে এই আচ্ছা এখানে 100, তাই না? আচ্ছা এখানে 100।
এই 100কে যদি তুমি কিলোমিটারে নাও তো 100 গুণ 10⁻³ এখন এটাকে ক্যালকুলেটারে করো দেখো ক্যালকুলেটারে করলে কত হয় আমিও ক্যালকুলেটার দিয়ে করার চেষ্টা করি তোমাদের সাথে সাথে 6.67 গুণ 10⁻11 গুণ 5.98 গুণ 10⁻24 ভাগ 6370 আগে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে নাহলে কিন্তু হবে না গু আচ্ছা এখানে আমি 3টা শূন্য দিয়ে দিই 70123 যোগ 1000123 তার উপর হচ্ছে স্কোয়ার যদি দেই তাহলে হচ্ছে কত হয় 9.52 সেক্ষেত্রে আমার হচ্ছে 9.52 দেখো 9.52 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেক্ষেত্রে এইটা হচ্ছে আমার উত্তর আসে 9.52 আর এটাই হচ্ছে তোমাদের নিম্নোত্তর যে পৃথিবীর এইখান থেকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি 100 কিলোমিটার উঁচুতে যাও তো সেখানে এই অভিকর্ষ ত্বরণটা পাবা এখন কথা হচ্ছে দেখো এই স্পেস স্টেশন কোথায় এই জিনিসটা তোমাদেরকে দেখাই এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে যে স্পেস স্টেশন কোথায় আচ্ছা আমি এইটুকু মুছে দিলাম এইটা হচ্ছে পৃথিবী ঠিক আছে পৃথিবীর থেকে এই ধরো 100 কিলোমিটার উঁচুতে এখানে স্পেস স্টেশন আছে ওই স্পেস স্টেশনটা পৃথিবীর চারপাশ দিয়ে এরকম ঘুরে বেড়ায় আর এইখানে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.52 যদি কোথাও 9.52 থাকে আর এই স্পেস স্টেশনের মধ্যে যদি একজন মানুষ থাকে যার ভর ধরো 50 কেজি তো সে কি পরিমাণ বল অনুভব করবে এই মহাকর্ষ বলের কারণে সে বল অনুভব করবে হচ্ছে 50 গুণ 9.52 নিউটন আর এই বলটাই হচ্ছে তার ওজন দেখো 50 কেজি ভরের একটা মানুষের ওজন কত পৃথিবীর পৃষ্ঠে 50 কেজি ভরের একটা মানুষের ওজন পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে 50 গুণ 9.8 কারণ দেখো আমরা বের করছি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 তো 50 কেজি ভরের একটা মানুষ কি পরিমাণ বল অনুভব করবে পৃথিবীর পৃষ্ঠে সে 9.8 বলটা হচ্ছে অনুভব করবে ঠিক আছে সে 9.8 সে হচ্ছে 50 গুণ 9.8 এই বলটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অনুভব করবে এই অভিকর্ষ বলের কারণে এই জন্য আর এইটাই হচ্ছে তার ওজন ঠিক আছে এটাই হচ্ছে তার ওজন এখন এই মহাকাশ স্পেস স্টেশনে যেহেতু অভিকর্ষ ত্বরণের মান 9.52 তো এখানে তো তার ওজন হবে হচ্ছে এই 50 গুণ 9.52 নিউটন এটাই তো হওয়ার কথা কারণ এখানে তো ত্বরণ আছে কিন্তু আমরা একটা জিনিস জানি যে ওই যে দেখবা স্পেস স্টেশনে মানুষজন ভাইসে থাকে ওইখানে কোনো ওজন তারা অনুভব করে না ঠিক আছে এখানে তারা কোনো ওজন অনুভব করে না এখন কথা হচ্ছে তার ওজন থাকে এখানে অভিকর্ষ ত্বরণ থাকে মানে তার ওজন থাকে কিন্তু সে অনুভব করে না কেন অনুভব করে না এটার ব্যাখ্যা হচ্ছে দেখো তুমি যদি কোনো একটা বিল্ডিংয়ের ছাদের থেকে লাফ দাও তুমি কি যখন পড়তে থাকবা তখন কি তুমি কোনো ওজন অনুভব করবা ধরো তুমি একটা লিফটে রইছো লিফট ধরো হুট করে ছিঁড়ে গেল তখন কি তুমি কোনো ওজন অনুভব করবা বা দেখো না অনেক জায়গায় অ্যাডভেঞ্চার ওই যে মাজায় রশি বেঁধে কোনো এক জায়গার থেকে লাফ মারে যখন ওই যে পড়ে এই পড়ার সময় কি সে কোনো ওজন অনুভব করে না কারণ কি সে তখন পড়তেছে ঠিক একইভাবে যারা এই মহাকাশ স্পেস স্টেশনে রয়েছে তারা ক্রমান্বয়ে পৃথিবীর দিকে পড়তেছে বাট এরকম হয় যে তারা পৃথিবীতে কোনো সময় পৌঁছাইতে পারে না দেখো এই মহাকাশ স্পেস স্টেশনকে যখন লঞ্চ করা হয় তখন তাকে এই দিক বরাবর একটা ফোর্স দেওয়া হয় ঠিক আছে এই দিক বরাবর একটা ফোর্স দেওয়া হয় দেখো প্রথমে এইটা যদি মহাকাশ স্পেস স্টেশন হয় একে হচ্ছে প্রথমে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এখানে নেওয়া হয় এখানে নেওয়ার পর একে এই দিক বরাবর ফোর্স দেওয়া হয় এটা কোনোভাবে ব্লাস্ট করে এদিক ফোর্স দেওয়া হয় দেখো পৃথিবী একে নিচের দিকে টানছে এই পৃথিবী স্পেস স্টেশনকে নিচের দিকে টানছে মহাকর্ষ বলের কারণে আর একে আমরা এই দিক বরাবর একটা বল দিছি তো কি হবে সে এই দুই বলের মাঝামাঝি কোনো এক জায়গা দিয়ে এই জায়গা দিয়ে হচ্ছে সে চলে আসবে কারণ কি দেখো কাউকে যদি তুমি এই দিকেও ঠেলা মারো এই দিক তো মহাকর্ষ বল টানতেছে আর তুমি একে কোনোভাবে ব্লাস্ট করে এদিকে একটা ফোর্স দিছো তো এ মাঝামাঝি বরাবর আসবে তো ধরো এখানে আসলো এখানে আসার পর পৃথিবী তো একে কেন্দ্র দিক বরাবর টানবে আর এ তো এইদিকে যাচ্ছিল দেখো ও কিন্তু ওর বেগের দিক কিন্তু এদিক ছিল মানে ওর অলরেডি এদিকে একটা বেগের দিক থাকবে তো ও কী করবে আবার সে মাঝামাঝি বরাবর চলে আসবে তো আসলো এই জায়গা পৃথিবী তো ওকে এইদিকে টানবে বাট ওর বেগের দিক তো এদিক থাকবে ঠিক আছে তো দেখো এইদিকে ওর একটা বল আছে এদিকে ওর একটা বল আছে এদিকে আছে ও কোন দিকে যাবে ও এর মাঝামাঝি দিয়ে চলে আসবে এইভাবে করতে করতে ও হচ্ছে ঘুরতে থাকে কিন্তু দেখো ও ঘুরতেছে না ও আসলে পড়তেছে ও পৃথিবীর দিকে পড়ে যাইতে চাচ্ছে ঠিক আছে কিন্তু হচ্ছে কি
পৃথিবীর দিকে পড়তেছে কিন্তু পড়তে পারতেছে না, কারণ ও যখন পড়তেছে ও দেখতেছে নিচে, আর পৃথিবী ও এদিকে পড়তেছে ও চলে আসতেছে এই জায়গা, ও এইখান থেকে এদিকে পড়তেছে চলে আসতেছে এই জায়গা, ওইখান থেকে এইদিকে পড়তেছে চলে আসতেছে এই জায়গা, মানে বুঝছো এই জিনিসটা স্পেস স্টেশন পৃথিবীর দিকে পড়তে যাচ্ছে, বাট পড়তেছে পৃথিবীর আর খুঁজে পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে। এই জন্য এই মহাকাশ স্পেস স্টেশনে মহাকাশচারীরা ওজনহীন অনুভব করে, কারণ দে আর ফলিং, তারা নিচের দিকে পড়তেছে কিন্তু তারা পৃথিবীতে আসতে পারতেছে না, ঠিক আছে। যদি কোনো একটা বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে সে কোনো ওজন অনুভব করে না, কারণ ওজন আমরা তখনই অনুভব করি যখন আমাদেরকে নিচের থেকে কেউ ঠেলা মারে। দেখো আমি এখন এই ফ্লোরের উপর দাঁড়িয়ে রয়েছি, আমি ওজন অনুভব করছি, কারণ দেখো আমাকে কিন্তু ফ্লোর উপরের দিকে ধাক্কা দিচ্ছে, বাট এরকম যদি হতো আমার নিচে কোনো ফ্লোরই নাই, আই এম ফলিং, আমি নিচের দিকে পড়তেছি, তখন কি আমার কোনো ওজন, মানে ওজন তখন থাকবে বাট আমি তো সেটা অনুভব করতে পারবো না। অনুভব তখনই করতে পারবো যখন আমাকে নিচের থেকে কেউ ঠেলা দিবে। দেখো এখানে কিন্তু এই নিচে পড়তেছে এইদিকে পড়তে চাচ্ছে, বাট ও এদিকে চলে যাচ্ছে, বাট ওকে কিন্তু নিচের থেকে কেউ ঠেলা মারতেছে না। এই যে ঠেলা মারতেছে না, এই ঠেলা যেহেতু মারে না, সেই জন্য এখানে অভিকর্ষ স্তরনের মান 9.52 থাকার পরেও এইখানে যারা থাকে তারা এই ওজনটা অনুভব করতে পারেন না। তাদের ওজন থাকে বাট দে ক্যান ফিল ইট। তো শিক্ষার্থীরা এতটুকু জানার পর এতটুকু জানলেই হবে যে মহাকাশচারীরা কেন ওজন অনুভব করেন না। আর তোমরা কষ্ট করে এই দুটো সূত্র মুখস্থ করো। বাকি যা বললাম, এই যে ওজনহীন কেন অনুভব করেন এই জিনিসটা একটু মনে রেখো, আর এই দুটো সূত্র মনে রাখো। এই সূত্র দুটো আর এইটুকু মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। বাকি সব এই সূত্র দুটো পারলেই হবে। আমি ম্যাথ করাবো, দেখবা সব এই জি সমান এই বড় হাতে জি এম ভাগ আর স্কোয়ার, এই এম হচ্ছে পৃথিবীর ভর, আর এফ সমান জি m1 গুণ m2 ভাগ আর স্কোয়ার। ঠিক আছে, এইটুক পারলেই হবে। তো আমরা এখন একটা ম্যাথ করে আজকের ক্লাসটি শেষ করব। তো শিক্ষার্থীরা এখন আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটি হচ্ছে এমন যে পৃথিবী ও মঙ্গল গ্রহের ভরের অনুপাত 81:1 এবং ব্যাসার্ধের অনুপাত 4:1। পৃথিবীর অভিকর্ষ স্তরনের মান 9.8 মিটার পার সেকেন্ড এবং পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কেজি ভরের একটা বস্তুকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়া হলো চাঁদে। আচ্ছা এইটুক দেখো, এইটুক হচ্ছে এই অংশটা, মানে এইখানে আমাদের পৃথিবী, একটা হচ্ছে পৃথিবী আরেকটা হচ্ছে মঙ্গল গ্রহ। ঠিক আছে, এই পৃথিবী এবং মঙ্গলের ভরের অনুপাত দেয়া আছে। যদি আমি পৃথিবীর ভরকে mE দ্বারা প্রকাশ করি, ই মানে হচ্ছে আর্থ, এই পৃথিবীর ইংরেজি হচ্ছে আর্থ, এই জন্য EARTH, আর্থ হচ্ছে পৃথিবীর হচ্ছে ইংরেজি, এই জন্য mE দ্বারা পৃথিবীর ভরকে যদি বোঝাই, আর m দ্বারা যদি আমি মঙ্গল গ্রহের ভরকে বোঝাই, তাহলে এই mE ভাগ m সমান হচ্ছে 81, সরি mE ভাগ m সমান 81:1। এইটা দ্বারা আসলে এইটা বোঝায় যে mE ভাগ m সমান 81:1। বুঝতে পারছো এই লাইন দ্বারা কি বোঝায়? যে পৃথিবী এবং মঙ্গলের ভরের অনুপাত হচ্ছে এইটা। অনুপাত মানে তুমি ভাগ আকারেও লিখতে পারো, এরকম ইস্টু দিয়েও লিখতে পারো। ঠিক আছে, এরপর দেখো ব্যাসার্ধের অনুপাত 4:1। ঠিক একইভাবে পৃথিবীর ব্যাসার্ধকে যদি তুমি RE দিয়ে বোঝাও এবং মঙ্গলের ব্যাসার্ধকে যদি তুমি RM দিয়ে বোঝাও, তাহলে RE ভাগ RM সমান 4/1 বা RE/RM সমান 4:1। বুঝছো এটা দ্বারা কি বোঝায়? এরপর বলা হচ্ছে পৃথিবীতে অভিকর্ষ স্তরণের মান হচ্ছে 9.8, অর্থাৎ GE সমান হচ্ছে 9.8 এবং পৃথিবীর পৃষ্ঠ হতে 5 কেজি ভরের একটা বস্তুকে, ধরো এটা পৃথিবী, এই পৃথিবীর উপরে এখানে 5 কেজি ভরের একটা বস্তু ছিল, এই বস্তুটাকে পৃথিবীর উপরতে সরায় নিয়ে চলে যাওয়া হয়েছে মঙ্গল গ্রহে। এরপর দেখো, এরপর বলা হয়েছে চাঁদে জি এর মান পৃথিবীর 1/6 গুণ। এটা এই কোশ্চেনে না, এটা হচ্ছে নতুন একটা কোশ্চেন। এই চাঁদে জি এর মান পৃথিবীর 1/6 গুণ, এইটুক দিয়ে বলা হয়েছে চাঁদে বস্তুটির ওজন কত। ঠিক আছে, আর এই যে এই অংশটুক এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে বলা হয়েছে মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের কত গুণ। মানে এই যে 5 কেজি ভরের যে বস্তুটাকে এই পৃথিবীর থেকে মঙ্গল গ্রহে নিয়ে গেছে, ওই মঙ্গল গ্রহে ওই 5 কেজি ভরের যে বস্তুর যে ওজন হবে, ওই ওজন পৃথিবীর ওজনের কত গুণ সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা দেখাবো। তো দেখো আমরা এটাকে মুছে ফেলি। আমরা শুধুমাত্র mE ভাগ m সমান কি জানি 81/1, আর হচ্ছে
আর ই ভাগ আর এম সমান 4/1। এতটুকু হচ্ছে আমরা উদ্দীপক থেকে পেয়েছি, এটা আমি লিখে ফেললাম। এখন দেখো চাঁদে বস্তুটির ওজন কত। দেখো ওজন হচ্ছে F সমান mg, ঠিক আছে। কোনো বস্তুর ভরকে যদি তার ত্বরণ দিয়ে গুণ করা হয় তাহলে কোনো বস্তুর ভরকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে ওই বস্তুটির ওজন পাই। কোনো বস্তুর ভরকে তার অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে তার ওজন পাই। ওজন সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। কোনো বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমরা তার ওজন পাবো। দেখো পৃথিবীর পৃষ্ঠে এই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, ঠিক আছে। তাই পৃথিবীর পৃষ্ঠে তার ওজন হবে 5 গুণ 9.8। কিন্তু বলছে তো চাঁদে বস্তুটির ওজন কত। দেখো এখানে লেখা আছে চাঁদে জি এর মান পৃথিবীর মানের 1/6 গুণ। এটা দ্বারা কি বোঝায়, পৃথিবীতে জি এর মান হচ্ছে জি মানে তো অভিকর্ষ ত্বরণ, জি এর মান হচ্ছে 9.8, আর চাঁদে হচ্ছে জি এর মান ধরে চাঁদের ইংরেজি মুন, তাহলে জি এম দ্বারা আমরা বুঝাচ্ছি। আচ্ছা দাঁড়াও, জি আমরা সি দ্বারা বুঝাচ্ছি চাঁদ, আমরা বাংলায় তোমরা একটা বুঝাইলে হবে যে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান যদি জি সি হয় সেটা হবে 9.8 গুণ 1/6। কারণ দেখো এই 9.8 হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান, আর কোশ্চেনে বলে দেওয়া আছে যে চাঁদে জি এর মান পৃথিবীর 1/6 গুণ, মানে তুমি এইটাকে 1/6 দিয়ে গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান। 9.8 গুণ 1/6 সমান হচ্ছে কত, হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেক্ষেত্রে এটা হচ্ছে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান। এখন দেখো চাঁদে যদি অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 1.63 হয় তাহলে চাঁদে ওজন কি হবে, আমরা যদি ওজন সমান ভর গুণ ত্বরণ, ভর হচ্ছে 5 আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1.63, তাহলে কত হচ্ছে 5 গুণ 1.63 সমান কত হচ্ছে, দেখো সমান হচ্ছে 8.15, আর ভর ওজনের একক সবসময় নিউটন, ঠিক আছে। তো এটা হচ্ছে নিম্ন উত্তর। তো সেক্ষেত্রে এখন থেকে যদি কোনো বস্তুর ওজন তোমাকে বের করতে বলে, ঠিক আছে, তোমরা কি করবা, ওই বস্তুর ভরকে তার অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করবা। এখন দেখো এই জি এর মান সবসময় যে 9.8 থাকবে এরকম কোনো কথা নাই। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8, কিন্তু ওই যে আমরা দেখছিলাম না স্পেস স্টেশনে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু ছিল 9.52। এখন যদি কেউ ওইখান থেকে আরও উপরে ওঠে তার অভিকর্ষ ত্বরণের মান 9.2 হইতে পারে, তার অভিকর্ষ ত্বরণের মান 5 হইতে পারে যদি সে আরও উপরে যায়। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান যদি চেঞ্জ হয় ওজন চেঞ্জ হবে। ওজন সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। এখন দেখো আমরা কি দেখেছি যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর পৃষ্ঠে এইখানে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম ভাগ আর স্কোয়ার। এই এম হচ্ছে পৃথিবীর ভর, এই এম হচ্ছে পৃথিবীর ভর। এটা কিন্তু আমি ওই যে একটু আগে যখন করাইছিলাম তখন কিন্তু ওই যে এই এম হচ্ছে এরকম লিখে দিয়েছিলাম, তোমরা কিন্তু কনফিউজড হয়ে না যে কোনটা ছোট হাতের এম বড় হাতের এম। জি সমান জি এম ভাগ আর স্কোয়ার, এই এম হচ্ছে পৃথিবীর ভর, এটা কিন্তু বড় হাতের এম, আর এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ। এখন দেখো যদি কেউ মঙ্গল গ্রহে যায়, ঠিক আছে, মঙ্গল গ্রহের ক্ষেত্রে কিন্তু যদি কেউ মঙ্গল গ্রহে উপরে যে অভিকর্ষ ত্বরণ বের করতে যায় সেক্ষেত্রে কিন্তু জি এম ভাগ আর স্কোয়ারই হবে। এই ক্ষেত্রে কিন্তু এই ব্যাসার্ধ কিন্তু এই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, এটা যদি মঙ্গল গ্রহ হয়, ঠিক আছে, এটা যদি মঙ্গল গ্রহ হয়, তুমি এই মঙ্গল গ্রহের উপরে যদি অভিকর্ষ ত্বরণের মান বের করতেছ তাহলে কিন্তু এই জি সমান জি এম ভাগ আর স্কোয়ার হবে। এই আর কিন্তু এই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, আর এই এম কিন্তু এই মঙ্গল গ্রহের ভর। অ্যাকচুয়ালি তুমি মঙ্গল গ্রহের উপরে এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলতে পারবা না এখন, বাট তোমাদের ক্লাসের জন্য এটাকে অভিকর্ষ ত্বরণই বলো। কারণ কি, কারণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ শুধুমাত্র পৃথিবীর উপরেই পাওয়া যায়, কারণ অভিকর্ষ বলের কারণে অভিকর্ষ ত্বরণ হয়। অভিকর্ষ বল কোনটা, পৃথিবী যখন কাউকে টানবে তখনই তো সেটা অভিকর্ষ বল হবে, মঙ্গল গ্রহে টানলে তো সেটা অভিকর্ষ বল হবে না, তাই না, সেটা তো মহাকর্ষ বল হবে। অ্যাকচুয়ালি এই জিকে তখন বলা হয় মানে মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে। ওইটা আসলে এখন লাগবে না, ওইটা আসলে পরে তোমরা পড়বা। এখন আপাতত তোমরা যেখানেই ওই জি দেখবা মঙ্গল গ্রহের উপর বলবা মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, ভুল হোক ঠিক হোক, এটা কি বলবা, মঙ্গল গ্রহের উপর যখন জি ক্যালকুলেট করবা তখন বলবা মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ। ওকে, তো মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ জি এম ভাগ আর স্কোয়ার। এক্ষেত্রে কিন্তু এই ভর কিন্তু এম কিন্তু মঙ্গল বা মঙ্গল গ্রহের ভর, আর এইটাও মঙ্গল,
এরকম পাইলে পাবা জি মঙ্গল। তুমি যদি এই পৃথিবী বলো জি পৃথিবী, এই তাহলে এম পৃথিবী আর পৃথিবী, ঠিক আছে। ওকে, তোমরা চাইলে পৃথিবীর উপরও এই জি বের করতে পারো, এই মঙ্গলের উপরও জি বের করতে পারো, কিন্তু এইটা এই জি পৃথিবী আর জি মঙ্গল কিন্তু সেম হবে না, কারণ এই পৃথিবীর ভর আর মঙ্গল গ্রহের ভর কিন্তু এক না, পৃথিবীর ব্যাসার্ধ আর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ কিন্তু এক না, ঠিক আছে। এখন আমরা বের করব মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর ওজনের কত গুণ। আমরা প্রথমে দেখো, আমরা প্রথমে লিখি জিই সমান GME ভাগ RE স্কোয়ার। জিই মানে হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, আর আরেকটা লিখলাম হচ্ছে GM বা GMM ভাগ RM, এটা হচ্ছে মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ। ওকে, আর এই RM হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ। আর MM হচ্ছে মঙ্গল গ্রহের ভর। ঠিক আছে, এখন দেখো আমরা জিই পালাম, জিএম পালাম, এখন এই এমই আর এমই আর এমএম এদের অনুপাত কিন্তু আমরা জানি। এখন যদি আমি এই জিই কে জিএম দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, জিই ভাগ জিএম। এই জি কিন্তু সবসময় সমান, কারণ এটা মহাকর্ষীয় ধ্রুবক, মহাবিশ্বের যে কোনো জায়গায় এই জি এর মান সেম। তাহলে দেখো কি হচ্ছে, GME ভাগ RE স্কোয়ার গুণ, যদি তুমি এই জিই কে জিএম দ্বারা ভাগ করো তাহলে হবে কি দেখো, এই নিচে এই জিএম এর ক্ষেত্রে এই RM হচ্ছে উপরে চলে আসবে, আর এই জিএমএম নিচে চলে আসবে। ঠিক আছে, তুমি এই ভাগকে গুণাকারে লিখতে পারো, এটা তোমরা ম্যাথে শিখছো, যদি এটা না বোঝো তো তোমরা একটু দেখে নিও, ম্যাথের থেকে বুঝে নিও। ঠিক আছে, তো এখন এই জি কেটে দাও, থাকে কি দেখো, সরি এখানে একটা স্কোয়ার আছে, RM ভাগ RE তার উপর স্কোয়ার গুণ ME ভাগ MM। তাইলে জিই ভাগ জিএম সমান কি পাই গেলাম। এখন দেখো আমি এটুকু একটু মুছে দেই, RM ভাগ RM ভাগ RE, যদি RE ভাগ RM সমান 4 ভাগ 1 হয়, তাহলে RM ভাগ RE সমান 1/4 হবে না, RM ভাগ RE সমান হচ্ছে 1/4 তারপর হোল স্কোয়ার। ঠিক আছে, গুণ ME ভাগ MM সমান 81/1, এটা হচ্ছে জিই ভাগ জিএম সমান। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 1/16 গুণ 81/1, সরি 1/16 ইন্টু 81/1, হ্যাঁ, তাহলে হচ্ছে 81/16, তাহলে জিই ভাগ জিএম সমান 81/16, এটা তো পাইছি তাই না। এখন দেখো, এখন আমাদের বলছে মঙ্গল গ্রহের ওজন ও পৃথিবীর ওজনের, মঙ্গল গ্রহের ওজন পৃথিবীর ওজনের কত গুণ। দেখো আমরা দিলাম WM দ্বারা বোঝাচ্ছি মঙ্গল গ্রহের ওজন, আর WE দ্বারা বোঝাচ্ছি পৃথিবীতে ওজন। দেখো WM সমান M, ভর তো সব জায়গায় সমান, M গুণ GM, আর পৃথিবীতে ওজন M গুণ GE। দেখো এটা হচ্ছে মঙ্গল গ্রহের ওজন, WM দ্বারা হচ্ছে মঙ্গল গ্রহের ওজন, WE দ্বারা হচ্ছে পৃথিবীতে ওজন। এখন WM সমান M গুণ এই মঙ্গল গ্রহের ওজন কি হবে, ভর গুণ মঙ্গল গ্রহের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, আর WE বা পৃথিবীতে ওজন, পৃথিবীতে ওজন সমান M গুণ GE বা ভর গুণ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ। WM বা মঙ্গল গ্রহের ওজন সমান ভর গুণ মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ, পৃথিবীতে ওজন সমান ভর গুণ পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো M এই দুটো কাটা, GM ভাগ GE সমান 16/81। দেখো জিই ভাগ জিএম সমান 81/16 হয়, তাহলে জিএম ভাগ জিই সমান 16/81 না, অর্থাৎ WM বা মঙ্গল গ্রহের ওজন হচ্ছে
16/81 গুণ হচ্ছে WE, ঠিক আছে। এখান থেকে দেখো মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের 16/81 গুণ, মঙ্গল গ্রহে ওজন পৃথিবীর ওজনের 16/81 গুণ, এটা হচ্ছে নির্ণয় উত্তর। এই জিনিসটা লিখে দিলেই তোমাদের নির্ণয় কোশ্চেনের উত্তর হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে তোমাদের বইতে চেয়েছে। তো এই কোশ্চেনটি গেল। এখন আমি এটাই তোমাদের লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনটি করানোর পরে আমি তোমাদেরকে একটু সামারি করে দিই, ঠিক আছে। তোমাদের যদি এরপরেও কোনো কনফিউশন থাকে, তোমরা এত বড় একটা ভিডিও দেখছো, তো আমি চাই না তোমাদের কোনো কনফিউশন থাক। এখন দেখো আমি তোমাদের একটু কনফিউশন দূর করে দিই। এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ভর যদি m হয়, তাহলে পৃথিবীর পৃষ্ঠে এইখানে জি এর মান GM/r²। এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, m হচ্ছে পৃথিবীর ভর, আর এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে। যদি এইটা ধরো এখান থেকে 10 কিলোমিটার দূরে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই সূত্র খাটবে। যদি 20 কিলোমিটার দূরে হয় সেই ক্ষেত্রে এই সূত্র খাটবে। কিন্তু যদি 100 কিলোমিটার বা তার বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জি সমান GM/r যোগ ওই 100, যদি 200 কিলোমিটার হয় 200, এসব যোগ করবা, ঠিক আছে। কমপক্ষে 100 কিলোমিটার পর্যন্ত তোমরা এই সূত্র ইউজ করবা, যে ওই পৃথিবীর ব্যাসার্ধ তো 6370 কিলোমিটার। এখন এই 6370 কিলোমিটারের কাছে 50 কিলোমিটার কিছুই না, বাট যখন 100 কিলোমিটার আসবে তখন কিন্তু একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমরা 100 কিলোমিটার পর্যন্ত হচ্ছে 100 কিলোমিটার হয়ে গেলে হচ্ছে এই আর এর সাথে 100 যোগ করবা। বাট যদি এরকম হয় 50 বা 10-20 কিলোমিটার বা 50-60 মিটার, সেই ক্ষেত্রে আসলে যোগ করা দরকার নেই, এই সূত্র ইউজ করলেই হবে। আর সবসময় তোমরা ধরে নিবা জি এর মান হচ্ছে এই পৃথিবীর পৃষ্ঠে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আর যদি জি এর মান 100 কিলোমিটারের উপরে যায় সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা দেখবা, ঠিক আছে। ওকে, তো এতটুক। আর হচ্ছে যদি এই পৃথিবীর ভরটা চেঞ্জ হয়, এই পৃথিবীর ভর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হবে। তোমাদের এরকম কোশ্চেন দিতে পারে যে যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত গুণ হবে। দেখো যদি বলে পৃথিবীর ব্যাসার্ধ আর যদি অর্ধেক হয়ে যায়, সরি এরকম না, ধরো পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে। দেখো পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, এরকম কোশ্চেন আসতে পারে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে আমরা ধরলাম অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ, সেক্ষেত্রে জি ড্যাশ সমান GM ভাগ, পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে আর সমান R/2, ঠিক আছে, স্কোয়ার। তো দেখো GM ভাগ R²/4, তাহলে দেখো R²/4, তাহলে হচ্ছে GM ভাগ এই 4 উপরে যাবে আর R² নিচে আসবে, তাহলে দেখো 4 গুণ GM ভাগ R²। এখন দেখো অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণের মান 4 গুণ হবে, কারণ এইটুকুই তো জি এর মান ছিল। এখন কথা হচ্ছে এটা তখনই সত্য যদি ভর অপরিবর্তিত থাকে। এখানে লিখে দাও ভর অপরিবর্তিত থেকে। ভর অপরিবর্তিত থেকে, কারণ যদি এরকম হয় যে পৃথিবীর ব্যাসার্ধ তুমি অর্ধেক করে দিছো সেক্ষেত্রে তো ভরও কমে যেতে পারে, ভর কমে গেলে তো আবার এই উপরে গুণ করা লাগবে, এরকম হবে না। ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কত গুণ হবে, সেটা হচ্ছে জি ড্যাশ সমান GM ভাগ এই ব্যাসার্ধ তো অর্ধেক হয়ে গেছে তো R/2 স্কোয়ার, তো GM ভাগ R²/4, তাহলে GM এই 4 উপরে চলে যাবে, GM ভাগ R² গুণ 4, তাহলে 4 গুণ GM ভাগ R²। এই GM ভাগ R² সমানিত ছিল পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এই যেটা, তো এটা হচ্ছে 4 গুণ হয়ে যাবে অভিকর্ষ ত্বরণের মান, ঠিক আছে, 4 গুণ জি। এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক একইভাবে তোমাদের যদি এরকম কোশ্চেন করে যে এসব কিন্তু MCQ, ঠিক আছে, আমি দেখাচ্ছি, বলতেছি তারাও যে দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে এবং দ্বিগুণ
হলে মহাকর্ষ বল কত গুণ হবে? দেখো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এর ভর এম, এর ভর এম, ঠিক আছে, এর মধ্যবর্তী, এদের মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে এদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে? জি এম, ধরি এটা এম ওয়ান, এটা এম টু, জি এম ওয়ান এম টু ভাগ আর স্কোয়ার। এখন এদের মাঝখানের দূরত্ব যদি অর্ধেক হয়ে যায় সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা এফ, এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক মানে আর, আর বাই টু, তাহলে এফ ড্যাশ সমান ধরলাম জি এম ওয়ান গুণ এম টু ভাগ আর বাই টু স্কোয়ার সমান কি হচ্ছে দেখো, জি এম ওয়ান এম টু আর স্কোয়ার ভাগ 4, ঠিক আছে, আর স্কোয়ার ভাগ 4, তাইলে দেখো 4 গুণ জি এম ওয়ান এম টু ভাগ আর স্কোয়ার, আর এই অংশটাই ছিল হচ্ছে এই এফ, অর্থাৎ 4 গুণ এফ, অর্থাৎ দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে, যদি দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হয় সেক্ষেত্রে মহাকর্ষ বল হচ্ছে 4 গুণ হবে। লিখে রাখো, খাতায় লিখে রাখো, কোশ্চেন আসতে পারে। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হলে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল অর্ধেক হবে। এরপর হচ্ছে যদি দ্বিগুণ হয় তাহলে কি হবে দেখো, দ্বিগুণ মানে হচ্ছে এই আর হবে আর বাই টু, এবার এই এখানে হবে 2r, ঠিক আছে, তাহলে তার উপর স্কোয়ার দেখো কত হয়, তাহলে হচ্ছে দেখো জি এম ওয়ান এম টু 4 আর স্কোয়ার, তাহলে কি হচ্ছে দেখো 1/4 গুণ জি এম ওয়ান এম টু ভাগ আর স্কোয়ার, অর্থাৎ 1/4 গুণ হচ্ছে এফ, এই যে এটা এফ ছিল, ঠিক আছে। অর্থাৎ যদি অর্ধেক হয় তাহলে মহাকর্ষ বল হবে 4 গুণ, যদি দ্বিগুণ হয় তাহলে মহাকর্ষ বল হবে 1/4 গুণ। যদি এই দেখো এখানে কিন্তু একটা জিনিস আছে, যদি এখানে যদি হতো 1/3 গুণ হতো, ঠিক আছে, যদি 1/3 হতো এই মধ্যবর্তী দূরত্ব, তাহলে এর মধ্যবর্তী যে মহাকর্ষ বল সেটা হতো হচ্ছে 9 গুণ, ঠিক আছে। যদি এই মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ হতো তাহলে তাদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল সেটা হতো হচ্ছে 1/9 গুণ, ঠিক আছে। অর্থাৎ এই বুঝতেছ তো, যদি 1/3 গুণ হয় তাহলে হচ্ছে 9 গুণ, যদি এখানে 1/4 গুণ হতো তাহলে হতো 16 গুণ, যদি 4 গুণ হতো তাহলে এখানে তো 1/16 গুণ, বুঝছো? ওই যে স্কোয়ার করে হচ্ছে কমবে বাড়বে। তোমরা আশা করি ধরতে পারতেছো যে আমি কি বলতেছি, ঠিক আছে। তোমরা অথবা তোমরা যদি সিকিউতে সেভাবে করে দিবা যে 1/4 গুণ, ঠিক আছে। তো এইসব কোশ্চেন হচ্ছে আসতে পারে, তোমরা এইসবে বিষয়ে তোমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্টকে হচ্ছে ক্লিয়ার রেখো। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে আরও অনেক কোশ্চেন সলভের সময় তোমাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফিজ।